সো গাইস, আমরা সকলে যেমনটা জানি কেন কেন আসলে টুর্নামেন্টের এখানে এলাম হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই যে এখানে ওমা, যাকে কিনা নাকি বলতেছিল, সে ওমাকে নিজের ফাইটার হিসেবে আর রাখবে না। ওমা তখন তাকে বলতে থাকে, কেন, আমি তো তোমার দুইটা ফাইটারকে হারিয়ে দিয়েছি, তাহলে আমার এখানে কেন, আমাকে কেন রাখবে না তুমি? আর তখনই নাকি বলতে থাকে, তুমি তোমার যে আগের ফাইটার ছিল তাকে হারানোর সময় তোমার হাতে অনেক আঘাত পেয়েছো, আমার মনে হয় না তুমি টুর্নামেন্টটা জিততে পারবে। আর তখনই সে যে নতুন ফাইটারটা রেখেছে সে চলে আসে। আর নাকি তাকে বলতে থাকে, আরে ভাই, এখানে দাঁড়িয়ে আছে কেন, আমাকে তাড়াতাড়ি এই মনস্টারের হাত থেকে বাঁচাও। ওমা টুকিটা তখন বলতে থাকে, তাহলে এটাই সেই ফাইটার যাকে আমার বদলতে রাখা হয়েছে। আমরা দেখতে পাই ওই ফাইটার ওমার হাতের মধ্যে প্রেশার দিতে থাকে, যার কারণে এখান থেকে নাগি বেঁচে যায়। আর তখন ওমাকে সেই ফাইটার বলতে থাকে, তোমার হাতে এখানে ড্যামেজ হয়েছে, সো টুর্নামেন্টে তুমি পার্টিসিপেট করতে পারবে না, আর করলেও জিততে পারবে না, আর এই জন্য তুমি এটাতে কিছু মনে করো না। আর তখনই সেখানে আমরা দেখতে পাই ওমা সেই ফাইটারকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে বসে। আর সেই ফাইটার রেডি হয়ে যায়। আমরা দেখতে পাই ওমা তার উপর যতগুলো পাস করছিল সেই ফাইটার অনায়াসে সেগুলোকে ডস করতে পারতেছিল। ইয়ামাসিটা বলতে থাকে, এগুলো কি হচ্ছে, আর সেই ফাইটার এখানে ফাইট করছে কেন? আর পাশে যে মেয়ে অ্যাসিস্ট্যান্ট ছিল সে বলতে থাকে, এই ফাইটার 43টার মতো ফাইট করেছে আর 15টা হেরে গেছে। এই ফাইটার এসে আবার বলতে থাকে, ওই 15টা আমি ইচ্ছা করে হারছি, ওই 15টা ম্যাচে আমার ঘুম ধরে গিয়েছিল, যার কারণে আমি ম্যাচের মধ্যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখানে ওমাকে ইগনোর করার কারণে সে এখানে অনেক রেগে যায়। আর আমরা দেখতে পাই সে তার নিকো ফর্মে চলে এসেছে। আর এখানে তুমুল ঝগড়া হতে থাকে। আর দেখতে পাই যে ওই ফাইটার এবং ওমার মধ্যে খুবই বাজেভাবে ফাইট হচ্ছিল। আর তখন সেই ফাইটার বলতে থাকে, তোমার এই টেকনিক দেখে আমার নিকো টেকনিকের কথা মনে পড়ছে। অবশ্য সেটা যে ইউজ করতো তো এই মাস্টারকে অনেক আগে একজন মেরে ফেলেছিল, কিন্তু হয়তোবা তুমি তার কোনো স্টুডেন্ট বা অন্য কেউ হইতে পারো। আর তখনই নগি সেখানে বলতে থাকে, তোমরা দুজন এখন থেমে যাও, কারণ এখন আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। আমি যেহেতু ফাইটার হায়ার করেছি, সো এখানে ওমা আমার হয়ে লড়াই করতে পারবে না। আর এর জন্য আমি ইয়ামাসিটাকে আরেকটি কোম্পানির হেড বানিয়ে দিব এবং ইয়ামাসিটার হয়ে ওমা ফাইট করবে। আর ইয়ামাসিটাকে সেই যে টুর্নামেন্টের একটি ফি লাগে সেটাও আমাদের নাকি দিয়ে দেয়। আর বলতে থাকে, আরে ভাই তাড়াতাড়ি ওকে নিয়ে এখান থেকে ভাগ। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওমার সাথে অন্য একটি কোম্পানির ফাইট এখানে অর্গানাইজ করা হয়েছিল। আর এখানে ওমার সঙ্গে যে কোম্পানির ফাইট অর্গানাইজ করা হয়েছিল, এখান থেকে যে জিতবে সেই এই টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই হবে। তারপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নাগি ইয়ামাসিটাকে বলতেছিল, তোমাদের কাছে টোটাল 12 দিন সময় আছে। প্রথম ম্যাচ হবে 2 দিন পর, দ্বিতীয় ম্যাচ হবে 6 দিন পর, এবং আমাদের সর্বশেষ ম্যাচ হবে 12 দিন পর। তোমাদের যখন ইচ্ছা ফাইট করতে পারো, এবং তখনই তোমরা টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই হবে যদি তোমরা সবগুলো ম্যাচ জিততে পারো। আর ইয়ামাসিটা তখন বলতে থাকে, তাহলে 2 দিন পরের ম্যাচটা আমরা একটু পরেই খেলি। কিন্তু ওমা বলতে থাকে যে, আরে না, এটা আমি ফাইট করতে পারবো, ওই হালকা মালকা জোট আমার কিছু করতে পারবে না। আর আমরা দেখতে পাই প্রেজেন্ট টাইমে যেখানে ফাইটটা হচ্ছিল এবং রেফারি অ্যালার্ম করে দেয় ফাইটিংয়ের জন্য। আর এখানে আমরা দেখতে পাই ওমা জাস্ট একটা পাঞ্চ করে সেই ফাইটারকে নক আউট করে দেয়। আর সেই ফাইটারের অবস্থা তো আমরা সম্পূর্ণ খারাপই দেখতে পাই, যেটা দেখে ওই কোম্পানির যে ওনার ছিল সে তো সম্পূর্ণ শকটি ছিল। আর এভাবে আমাদের ওমা প্রথম ম্যাচ জিতে যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে অন্য একটি ফাইটার, অন্য একজন ফাইটার বললে এটাকে ভুল হবে, তাকে আমরা এই যে ইয়ামাসিটার মতোই বলতে পারি, যে কিনা ওমাদের এই ফাইটিংটা রেকর্ড করতেছিল। আসলে তার কাজ হলো এরকম চুরি করা, সকল ফাইটারদের যে সকল ডাটাগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করা এবং সেগুলোকে একটি বড় কোম্পানির কাছে জমা দেওয়া। আর এতে সে ভালো একটা অ্যামাউন্টের টাকা পায়। আর সেই বড় কোম্পানির নামটা এখন আমার মনে আসতেছে না, সো হয়তো বা আমরা সিরিজের সামনে গিয়ে এটা আরও ভালো করে জানতে পারবো। আর ওই কোম্পানির যে সকল ফাইটারগুলো রয়েছে এগুলো অনেক বেশি শক্তিশালী, এই সকল ফাইটারগুলোকে আমরা সামনে গিয়ে টুর্নামেন্টে দেখতে পারবো। সো এখন আমরা আবারও প্রেজেন্ট টাইমে চলে যাই, যেখানে ইয়ামাসিটার সঙ্গে ওই মাতলা মানুষটা ছিল। সে বলতে থাকে, টুর্নামেন্টে আমিও অংশগ্রহণ করছি এবং আমি যে ফাইটারকে হায়ার করেছি তার নাম হচ্ছে রিও। আর আপনারা কিন্তু রিওকে অবশ্য চেনেন, আপনারা ফাইটে গেলে দেখতে পারবেন। এদিকে আমরা দেখতে পাই ওমার যে কিনা ফাইট করতেছিল, ট্রেনিং করতেছিল। আর তখনই ট্রেনিং করতে করতে নিচে পড়ে যায় এবং তখনই তার কাছে একজন ফাইটার চলে আসে। ওমা বলে যে, তুমি কে? সেই ফাইটার বলে, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি সেই ফাইটার যে কিনা তোমার মাস্টারকে মেরেছিলাম। আমরা জানতে পারি সেই ওমার মাস্টারকে মেরেছিল, যে নিকো টেকনিক ব্যবহার করে। আর সেই ফাইটারটাকে বলে যে আমরা আবারও দেখা করব, তো আবার টুর্নামেন্টের ময়দানে। আর এখানে আমরা দেখতে পাই সবাই একটি শিপের সামনে উপস্থিত হয়েছে। ইয়ামাসিটা সহ আমরা সকলে জানতে পারি এখানে মোট 150 জন ফাইটার ফাইট করবে, যেখান থেকে মাত্র 5 জনই এই টুর্নামেন্টের জন্য চান্স পাবে। তারপর এখানে একজন সিকিউরিটি গার্ড সকলকে বলতে থাকে, যাদের কাছে ইনভিটেশন কার্ড রয়েছে তারা সকলে এই আলিশান শিপে চলে যান, আর যাদের কাছে নাই তারা এই ভাঙ্গা শিপের মধ্যেই ফাইট করুন। আমাদের যে ওমা রয়েছে তার কাছে কিন্তু ইনভিটেশন কার্ড নাই, সো তাকে এখানে ফাইট করতে হবে এবং 150 জনের মধ্যে থেকে টপ 5-এ আসতে হবে।
মানে টপ 5-এ আসার পরই তারা টুর্নামেন্টে যেতে পারবে আর কি। আর যাদের কাছে ছিল তারা তো আগেই টুর্নামেন্টের অংশীদার হয়ে গেছে। আর আমরা দেখতে পাই ফাইনালি মানে যাদের কাছে এখানে কোনো প্রকার কাজ ছিল না তাদেরকে একটি শিপে আনা হয় এবং তাদের মধ্যে মানে 5 জন সার্ভাইভাল বেছে নেওয়ার জন্য ফাইটিং অর্গানাইজ করা হয়। ওমা তখন ইয়ামাসিটার কাছে খাওয়ার জন্য পানি চায় এবং তখনই আমরা দেখতে পাই আকিয়ামার মাধ্যমে সেখানে পানি পাঠানো হয়। কিন্তু তখনই সেখানকার সকল দরজা বন্ধ করে দেওয়া হয় আর ওমা বুঝতে পারে তাকে এখন এই মেয়েটিকে বাঁচাতে হবে আর এটাই ছিল সবচেয়ে বড় জাল। আর আমরা দেখতে পাই 10 থেকে 15 জন ফাইটার মিলে তার উপরে হামলা করতে থাকে, কিন্তু ওমার কাছে এগুলো কোনো ব্যাপার ছিল না। সে একের পর এক ফাইটারদেরকে নক আউট করতে থাকে। আর তখনই আমরা সেখানে রিওকে দেখতে পাই, মানে ওই যে মাতলা মানুষটা ছিল সে কিন্তু এই রিওকে হায়ার করেছিল। রিও এখানে ওমার সঙ্গে ফাইট করতে আসে না, বরং তার সঙ্গে টিম আপ করতে আসে। আমরা দেখতে পাই তারা দুইজন মিলে সকল ফাইটারকে নক আউট করতে থাকে। তখনই একটা পাগলা মার্কা ফাইটার সেখানে চলে আসে, যার কাজ সে নিজেই বলতে থাকে আমার কাজ হলো বুলেটের মতো চলা আর আমি নিজেকে রকেটের মতো ব্যবহার করি আর আমার সামনে যেই আসে আমি তাকে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে ফেলি। কিন্তু তখনই সে এটাও বলতে থাকে যে কিন্তু আমার টেকনিক নিকো টেকনিকের সামনে এতটা বেশি একটা কাজ করে না। যদিও আমার স্বপ্ন ছিল চাইনিজ মার্শাল আর্ট শেখা, কিন্তু আমি এত সফল হয় নাই। তো কি হয়েছে, আমি তো নিজেকে রকেটের মতো ব্যবহার করতে পারি। কিন্তু সে তো জানে না তার সামনে যে ওমা দাঁড়িয়ে আছে সে কিন্তু নিকো টেকনিক ব্যবহার করে। আর তারপর আমরা দেখতে পাই সেই মিসাইল ফাইটার মিসাইলের গতিতে ওমার শরীরে এসে ধাক্কা খায় আর যার কারণে ওমার শরীরে এখানে এত পরিমাণ শক্তি ছিল সেই ফাইটার সেখানেই নক আউট হয়ে যায়। ওমা বলতে থাকে বাকি ফাইটারদের তুলনায় তুমি অনেক ভালো লড়াই করেছো। আর এই লড়াইটা কিছুক্ষণ টিকে আর আমরা দেখতে পাই ফাইনালি সেখানে 5 জন প্রতিযোগী টিকে যায়, মানে শেষমেশ এই 5 জন ফাইটার দাঁড়িয়ে ছিল, মানে যেখানে ওমা রিও এবং হাজার নামে একজন ফাইটার এবং বাকি আরো 2 জন ফাইটার রয়েছে। তাদের সকলকে অ্যানাউন্সমেন্ট করে বলা হয় যে এখন আপনারা জাহাজে যেতে পারবেন। আমরা দেখতে পাই তারা 5 জন একসঙ্গে জাহাজে যেতে থাকে এবং জাহাজে কেনগেন আশুরা মানে টুর্নামেন্টে কিছু আমরা লোকদেরকে দেখতে পাই, এখানে কাতাহারাও ছিল। সো এখানে কাতাহারা সকলকে স্বাগতম জানায়, কিন্তু এখানে যে হাজার নামে একজন ফাইটার ছিল সে বলতে থাকে তুমি প্রথমে আমাদের সঙ্গে 2 নাম্বারই করেছো, আমাদেরকে 150 জন ফাইটারের সঙ্গে ফাইট করিয়েছো, এটা তো মোটেও কোনো মানে হয় না। কাতাহারা বলতে থাকে যে তোমরা খুবই ছোট্ট কোম্পানি থেকে বিলং করো আর এখানে যারা আগে থেকে এন্ট্রি পেয়ে গেছে এরা খুবই বড় মাপের কোম্পানি এবং এদের ইনভেস্টমেন্ট সংখ্যা অনেক বেশি। সো নিজেদের এখানে পদ অনুযায়ী কথা বলবে, বড় বড় কথা মোটেও বলবে না। এই কথা শুনে সে যে হাজার নামে ফাইটার ছিল সে কাতাহারের উপরে রেগে যায়, তার উপরে ফাইট করতে চলে আসে। আর তখনই আমরা দেখতে পাই সে বুড়া হলে কি তার অনেক বডিগার্ড রয়েছে এবং একজন বডিগার্ডে সে হাজারকে একটি কিক মেরে তাকে জাহাজ থেকে সম্পূর্ণ সমুদ্রে ফেলে দেয়। এটা দেখে সম্পূর্ণ বাকি যে কোম্পানিটা ছিল তারা তো ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে এটা বুড়া হলে কি হবে, তার কাছে যে সকল বডিগার্ড রয়েছে এরা সকলে খুবই বড় মাপের ফাইটার, মানে তার সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। ইয়ামাসিতা এবং আমাদের যে ওমা ছিল তারা ডিনার করতেছিল আর এখানে এত বড় শিপ দেখে তো তারা খুবই অবাক হয়, কারণ তারা জীবনে প্রথমেই এত বড় শিপে এসেছে। এখানে নগি যে কিনা তাদেরকে কংগ্রেচুলেশন জানায় এত দূর আসার জন্য। ওমা তখন বলতে থাকে তুমি আমাকে কংগ্রেচুলেশন কেন জানাচ্ছ, তুমি আমার না সেখানে সঙ্গ ছেড়ে দিছো। আর এইদিকে আমরা দেখতে পাই রিও যে কিনা আকে আমাকে বলতে থাকে সেও একসময় নগির হয়ে ফাইট করতো, মানে নগির কোম্পানিটি ছিল, কিন্তু নগি তাকে একবার বুঝাতে থাকে তুমি অনেক ভালো ফাইটার, তোমার আমার কোম্পানিতে থাকার কোনো দরকার নেই, তুমি এক কাজ করো নিজে একটা কোম্পানি খুলো, মানে যেমনটা সে ওমা এবং ইয়ামাসিটার সঙ্গে করেছে। আর এটা বলে তাকে কোম্পানি থেকে মনে করেন যে দূরে সরিয়ে দিয়েছে। আর এই কথা ইয়ামাসিটা মানে শুনে তো বুঝতেই পারে যে তাকেও এইভাবে এই বলদ বানানো হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ামাসিটা শিপটা দেখার জন্য হাঁটতে থাকে আর তখনই সে কিছু ভিড় দেখতে পায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে একজন ফাইটার যে কিনা চেজ খুবই ভালো খেলতে পারে। তখনই সেই মাতলা মানুষটা আবারও চলে আসার বলতে থাকে তুমি তো অনেক ভালো চিজ খেলো, তো তুমি এখানে খেলতে পারো। আর তার কথা শুনে ইয়ামাসিটাও এখানে প্রস্তুত হয়ে যায় এবং সে চিজ খেলতে থাকে, কিন্তু একটানা 5টা ম্যাচে সে ওই ফাইটারের সঙ্গে হেরে যায়। আর এখানে আমরা অন্য একজন ফাইটারকে দেখতে পাই যে কিনা ইয়ামাসিটার হাত দেখে বুঝতে পারে এটা কোনো চিজ খেলোয়াড় নয়, সে অপোনেন্টের ব্রেনটাকে রিড করতে পারে, মানে অপোনেন্টে কি চাল দিবে এটা সে আগেই বুঝতে পারে। তারপরে এখানে আমরা দেখতে পাই কাতাহারা আসে আর সকলকে জানিয়ে দেয় যে আমরা আমাদের গন্তব্যস্থলে 27 ঘন্টার মধ্যে পৌঁছাবো, কিন্তু আমি চাই এই 27 ঘন্টার মধ্যে কোনো কোম্পানির ফাইটাররা নিজেদের মধ্যে ফাইট না করুক, এজন্য নিজেদের শক্তি বাঁচিয়ে রাখো টুর্নামেন্টের জন্য। আর এদিকে আমরা অন্য একজন কোম্পানিকে দেখতে পাই আর এই কোম্পানির আন্ডারে যে ফাইটার ছিল তার নাম ছিল সেসোরা। আর এটাই কিন্তু সেই ফাইটার যে কিনা ওমাকে একটু আগে বলেছিল যে আমাদের দেখা টুর্নামেন্টও হবে, আর সেই কিন্তু ওমার মাস্টারকে মেরে ফেলেছিল। আর এখানে ওমা যখন সেই কোম্পানির ওই লেডির কাছ থেকে ওই সেসোরার নামটা শুনতে পারে তখন ওমা বলে যে তাড়াতাড়ি বলো সে কোথায় আছে, আমি তাকে এখনই মারবো। কিন্তু সে ফাইটার বলতে থাকে যে এখন তোমাদের ফাইট করা উচিত হবে না, তোমাদের বদলা তোমরা বরং টুর্নামেন্টেই নিও। তারপর আমরা সেসোরাকে দেখতে পাই সে অলরেডি ওই বডিগার্ডকে মেরে ফেলেছে
যে কিনা হাজারটির উপরে হামলা করে তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। এটা আমরা বুঝতে পারি সে কতটা শক্তিশালী। অন্যদিকে ওই যে মাতলা মানুষ ছিল, তার যে ফাইটার ছিল রিও, তার কাছে ওই যে চেস খেলোয়াড় একজন ফাইটার ছিল, সে চলে আসে আর বলতে থাকে, আমি যদি তোমার ফাইটারকে হারাই তাহলে কি আমি কি তোমার ফাইটার হতে পারবো? আর এই কথা শুনে তো রিও এখানে ক্ষেপে যায় আর বলতে থাকে, আচ্ছা তোমার যদি দম থাকে তাহলে আমাকে হারিয়ে দেখাও। মানে এখানে অফিসিয়াল ফাইটারদের মধ্যে কোনো প্রকার মারামারি করা নিষিদ্ধ ছিল, কিন্তু যে কোনো ফাইটে অর্গানাইজ করে নেয় তার সঙ্গে ফাইট লড়াই করতে পারবে। আর এখানে চিজ খেলোয়াড় যে ফাইটারটা ছিল সে কিন্তু অফিসিয়াল মেম্বার না। সো কাতাহারা এর জন্যই তাদেরকে সার্ভাইভ করতে বলেছে, যাতে কোনো আনঅফিসিয়াল ফাইটার তাদেরকে হারিয়ে তাদের জায়গা না দখল করে। আর এখানে চিজ ফাইটারটা এটারই মৌকা উঠানোর জন্য চলে এসেছে। আর এখানে আমরা দেখতে পাই তারা দুজনই এখানে রেডি হয়ে যায়। পাশে যে গার্ড ছিল তারাও কিছু বলে না, কারণ তারা দুজনটা অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফাইটার ছিল। সো তারা ব্যাটেল লড়তেই পারে। আর আমরা দেখতে পাই এখানে ব্যাটেল ফাইনালি অর্গানাইজ করা হয়, যেখানে ওই যে ফাইটার ছিল রিও, সে ওই ফাইটারকে হামলা করতে থাকে। আর ওই জিস ফাইটারের একটা বিশেষত্ব হলো সে প্রথমে হামলা করে না, সে প্রথমে ওপোনেন্টের টেকনিকগুলোকে ইমেজিন করার চেষ্টা করে এবং সেগুলোকে বোঝার পর হামলা করে। আমরা দেখতে পাই এমনটাই হয়, সে যখন তার সকল টেকনিক বুঝে ফেলে তারপরে হামলা করতে থাকে। কিন্তু তাদের দুজনেরই অবস্থা খুবই খারাপ ছিল এবং ফাইনালি সে ওই ফাইটারকে হারিয়ে তার জায়গা দখল করে নেয়। আর ওই মাতলা মানুষটা খুবই খুশি ছিল, কারণ একজন শক্তিশালী ফাইটার পেয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই অন্য একজন ফাইটার ওমাকে বলতেছিল আমাদেরকে সাবধানে থাকতে হবে, কারণ যে কেউ আমাদের জায়গা দখল করতে পারে। আর আমরা দেখতে পাই যে আনঅফিসিয়াল ফাইটাররা যারা ছিল তারা অফিসিয়াল ফাইটারদেরকে হারিয়ে তাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের জায়গাগুলোকে দখল করার চেষ্টা করছিল, যেখানে একের পর এক অফিসিয়াল ফাইটারগুলোও হেরে যাচ্ছিল। আর তখনই আমাদেরকে আরো কিছু ফাইটারের সঙ্গে এখানে পরিচয় করানো হয়, যেখানে একজন ফাইটার যার বয়স মাত্র 14 ছিল, কিন্তু সে তার শরীরের থেকে দ্বিগুণ আকৃতি ফাইটারকেও হারাতে পারে। আর এই ফাইটারের নাম হচ্ছে কোসমো। আমরা দেখতে পাই কোসমোর যে জায়গা ছিল সেটাকে দখল করার জন্য আনঅফিসিয়াল ফাইটাররা যায়, কিন্তু কোসমো সেখানে জাম্প করে তার পিছনে গিয়ে তার যেই শ্বাস ছিল সেটাকে আটকিয়ে তাকে হারিয়ে দেয়। মানে তার ফাইটিং স্টাইল অনেকটা বাকির মতোই। আর ওখানে আমরা আরেকজন ফাইটারকে দেখতে পাই, তার কাছেও কিছু আনঅফিসিয়াল ফাইটার চলে গিয়েছিল তাকে হারানোর জন্য, কিন্তু মোটেও তাকে হারাতে পারে না। আর এই ফাইটারের রেকর্ড আমাদেরকে জানানো হয়, যেখানে এই ফাইটারটা আজ পর্যন্ত 306টা ম্যাচ লড়াই করেছে, যেখানে মাত্র 2টা ম্যাচে হেরেছে। মানে খুবই শক্তিশালী একজন ফাইটার। আর এখানে সামনে আমরা দেখতে পাই যে সকল আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফাইটারের মধ্যে এমনভাবেই লড়াই লাগতে থাকে। আর এখানেই গাইস আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো কি হবে, আনঅফিসিয়াল ফাইটার এবং অফিসিয়াল ফাইটার কারা জিততে পারবে, এবং সেখানে অবশেষে কারা কেনগেন আশুরা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে, এই সকল কিছু জানতে হলে চোখ রাখুন আমাদের অ্যানিমেটিক জোন ফর ইউ এই চ্যানেলটিতে। সো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা যারা এখনো যুক্ত হন নাই তারা ডিসক্রিপশনে ক্লিক করে এখনই চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।